অনেক এনসিপি টোকাই নেতারা আত্মগোপনে চলে গিয়েছে। শুধু আত্মগোপনে চলে যায়নি, তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে। আমি কিছু সূত্র মতে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কতভাবে। এই অবস্থায় ডক্টর ইউনূস সর্বোচ্চ বেকায়দার মধ্যে পড়ে গেছে। ইউনূস এখন চাইবে আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে, খুব অবস্থা খারাপ। তাহলে ইউনূসের কি হাল হবে সেটা ইউনূস খুব তরিগতের খুব ভালো করে টের পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা? আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। মির্জা ফখরুল কি এটা বলেছেন? এটা কি বলতে পারেন? হ্যাঁ, তিনি এটা বলেছেন, এটাই বিএনপির স্ট্যান্স এবং তারেক রহমানের নির্দেশে এটা বলেছেন। সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন, এই দর কষাকষিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই 50%কেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শকাতরতা বিবেচনায় ককটেল। কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে দর কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারে। দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। 13ই নভেম্বরকে ঘিরে ঢাকা বেশ কিছু ঘটনা ঘটে গেছে, তারই অংশ বিশেষ আপনারা দেখেছেন। আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে, দেখে আসি বিশ্লেষকরা কি বলছেন। এখন এই আলী রিয়াজের বিদেশ পলায়ন দেখেই এনসিপির অনেক টোকাই নেতা আতঙ্কিত হয়ে পড়েছে। কেন আতঙ্কিত হয়ে পড়েছে? এখন তারা অনেকেই চিন্তা করছে এই সংবিধান বাবা আলী রিয়াজের মতো ডক্টর ইউনূস যদি আমাদেরকে না বলে বিদেশ পালিয়ে যায়, আমাদের কি হবে? এই ভয়ে অনেক এনসিপি টোকাই নেতারা আত্মগোপনে চলে গিয়েছে। শুধু আত্মগোপনে চলে যায়নি, তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে। আমি কিছু সূত্র মতে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কতভাবে। কারণ এনসিপি থেকে কিছু মাস আগেও অনেক নেতা পদত্যাগ করেছে এবং এক নারী নেত্রীও পদত্যাগ করেছে, আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি। এবং এও দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সাবেক তারা এনসিপিতে যোগ দিয়েছিল, পরবর্তী সময় তারা মিডিয়াতে এসে এনসিপির অনেক ভিতরের ঘুমর ফাঁস করে তারাও পদত্যাগ করেছে। তার মানে এনসিপি এখন চলছে 4-5 জনের উপর। কে কে? ডারবি নাসির, সার্ভিস আলম, মলম হাসনাত, পেটলা নাহিদ, আরো কিছু মাগিবাজি করে এরকম কিছু নেতা আছে এনসিপির। তারা এটা জাস্ট শো রেখেছে এই সকল নেতাদেরকে। কেন রেখেছে? কারণ জাস্ট এনসিপি দলটা এখন টাকা কামানোর একটা মেশিন হিসেবে রাখা হয়েছে। যতদিন ডক্টর ইউনূস সরকার থাকবে, এই 4-5 জন মিলে এনসিপি সাইনবোর্ড বিক্রি করে তারা টাকা কামিয়ে নিবে। টাকা কামিয়ে তারা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে। অলরেডি এনসিপির দ্বিতীয় স্তরে যারা নেতা আছে তারা আত্মগোপনে চলে গিয়েছে। তারা যা টাকার কামানো সেটাতেই সগর, তারা এখন সাউথ আফ্রিকার পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারপরও দেখবেন মিডিয়ার সামনে এসে এই ডারবি নাসির গালবাজি বন্ধ হচ্ছে না। কারণ সে এখনো মনে করছে আরো কিছুদিন আমাদের সময় আছে, আমরা মিডিয়ার সামনে এসে জনগণকে বোঝাতে হবে আমরা এখনো শক্তিশালী, আমরা এখনো আগামীতে কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামীতে নির্বাচনে লড়ে 4-5 জন 10 জন আমরা এমপি হব। এগুলো যদি না দেখাই তাহলে তো চাঁদাবাজি করতে পারবে না, ব্যবসায়ীরা ভয়ে টাকা দিবে না। তাই মিডিয়াতে এসে মাঝে মধ্যে গালবাজি করতে হয়। হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে গালবাজি করেছিল, এখন কমে গিয়েছে। সার্ভিস আলমেরও গালবাজি কমে গিয়েছে, পেটলা নাহিদেরও কমে গিয়েছে, আখতার হোসেনেরও কমে গিয়েছে। এখন ডারবি নাসিরের গালবাজি বেড়ে গিয়েছে। ডারবি নাসিরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে সেও বন্ধ হয়ে যাবে তার গালবাজি। এখন জাস্ট তারা গালবাজিটা করছে টাকা কামানোর জন্য। মানে আমরা এনসিপি একটা দল এখনো আছি, মাঠটাকে গরম রাখতেছে, জাস্ট টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যাবে, এছাড়া আর কিছুই না। এনসিপি দলটা হুদাই নামের উপর চলতেছে। এটা একটা টাকা কামানোর ব্যাংক বললে চলে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা ভালো করেই জানে সারা বাংলাদেশে তারা একটা আসনও পাবে না। কোনো আসন নির্বাচন করলে 5000 ভোটও তারা পাবে না। তারা এত হম্বিতম্বি এত পাওয়ার দেখানোর মানে কি? মানে হচ্ছে ব্যবসায়ীদেরকে ভয় রাখা, যেখান থেকে চাঁদা নেয় তাদেরকে ভয় রাখা। ভয় না রাখলে তারা তার চাঁদা দিবে না। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে তাদের এজেন্ডা। তা না হলে এই সকল টোকাইদের কি এমন পাওয়ার আছে যে তারা বিএনপি ক্ষমতায় আসার পর দেশে রাজনীতি করতে পারবে? বিএনপি নেতাদেরকে নিয়ে এত কটূক্তি করার পর বিএনপিরা কি এদেরকে রাজনীতি করতে দিবে না। এরা এটা ভালো করেই জানে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা রাজনীতি করতে পারবে, তাদের রাজনীতি কোনো দল থাকবে না, সেটাও তারা ভালো করে জানে। তাই তারা এই সাইনবোর্ডটা এনসিপি ব্যবহার করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় যতদিন আছে রেখে টাকা পয়সা কামিয়ে তলবা গুছিয়ে বিদেশ পালিয়ে যাবে। দ্বিতীয় স্তরের নেতারা অলরেডি বিদেশ পালানো শুরু করে দিয়েছে, এরাও অবস্থা বুঝে এরাও বিদেশ চলে যাবে। সেই কারণে নাহিদ ইসলাম বলেছে 10 বছরের ভিতর যদি আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব। তার মানে বুঝে নেন 2-3 বছরের ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে 2-3 বছর যার টাকা কামিয়ে নিবে, এরপর তারা বিদেশ চলে যাবে। বিদেশ চলে যাওয়ার সেখান থেকে বক্তব্য দিবে। আমরা তো ডায়লগ দিয়েছি, আমি তো বলেছি যে 10 বছর ভিতরে ক্ষমতায় না আসলে আমরা রাজনীতি ছেড়ে দিবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্ষমতায় আসতে পারবো না, সে কারণে আমরা আগে থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি। তখন এনসিপি অন্য নেতারাও তখন ওকে দেখায় উদাহরণ দেখাবে যে আমাদের আব্বা তো বলেছিল যে 10 বছরের ভিতরে আমরা ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিবে। আমরা ক্ষমতায় আসতে পারবো না, আমরা বুঝতে পেরেছি, সে কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি। দেখেন কত বড় বাটপারি চিন্তাধারা। জনগণকে ব্যবহার করেছে, ব্যবহার করায় 5 আগস্ট রাজপথে নামায় শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তারপরে তারা ক্ষমতার চেয়ারে বসেছে, অনেক উপদেষ্টা হয়েছে, টাকা কামিয়েছে। তারপর টাকা কামানোর পর তাদের মন ভরে নাই, তারপর রাজনৈতিক দল গঠন করেছে। এই ডক্টর ইউনূসের সমর্থনে রাজনৈতিক দল গঠন করে এনসিপিকে একটা ব্যাংক আকারে রেখেছে। ওইখানের মধ্যে চাঁদাবাজি, লুটপাট, কমিশন বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য, যত বাণিজ্য আছে করে ওই ব্যাংকের নাম করে টাকা বিদেশে পাচার করছে। এনসিপিকে আমি রাজনৈতিক দল বলি না, টাকার ব্যাংক বলি। এখানে টাকা রাখার জন্য এনসিপি দলটাকে ব্যবহার করা হচ্ছে। হাজার কোটি টাকা টোকায় সমন্বয়গুলো বিদেশে পাচার করে দিয়েছে। এটার জন্য আমি তাদেরকে দায়ী করবো না, এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করবো ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস তাদের চোখটাকে এতটুকু থেকে এত বড় করে দিয়েছে। তারা এখন লাখে খেলে না, তারা এখন কোটিতে খেলে। তারা এখন কোনো জায়গায় কাউকে ট্রান্সফার করতে হলে, ডিসি নিয়োগ করতে হলে 1-1.5 কোটি টাকার নিচে
নেয় না, তাদের এই পরিস্থিতি হয়ে গিয়েছে। আসিফ মাহমুদ তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এখন সে টাকার বিছানায় ঘুমাতে পারবে। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার মন্ত্রণালয় থেকে। নাহিদ ইসলাম সেম কোটি কোটি টাকা লোপাট করে তারপরে এনসিপির প্রধান হয়েছে। এখনো তার কাছে কোটি কোটি টাকা প্রতি মাসে আসতেছে। তার আশেপাশে সাঙ্গপাঙ্গরা এগুলো ভাগ করে নিচ্ছে, এবং তারা হোটেলের বিল হয়ে যায় 50 লাখ টাকা, ওখানে মাগিবাজি করে বিভিন্ন জায়গায় আমোদ ফুর্তি করে মদ নিয়ে। এই হচ্ছে তাদের পরিস্থিতি। তারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে যে বাংলাদেশের মধ্যে একমাত্র তারাই এখন মুক্তিযোদ্ধা, আর যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে। আর তাদের সুরে এখন কথা বলছে জামাত ইসলামী নায়েব আমির। তিনিও বিভিন্ন বক্তব্য বলে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। আমরা যদি যুদ্ধ করি আমরা হয়ে যাবো মুক্তিযোদ্ধা, আর আমাদের বিরুদ্ধে যারা থাকবে, ইন্ডিয়ার পক্ষে যারা থাকবে তারা হয়ে যাবে রাজাকার। কি সব রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতে চায়, আর মুক্তিযুদ্ধদেরকে তারা রাজাকার বানাতে চায়। এদিন দেখার জন্যই বুঝি আমরা তরুণ সমাজ বসে আছি, এদিন দেখার জন্যই বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বসে আছে। হাস্যকর ব্যাপার। আর এগুলো আমরা মুখ বুঝে সহ্য করছি, এবং এখন আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। সাধারণ জনগণ এখনো কি করে চুপ করে বসে আছে? আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা ছিল না? আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি এই রাজাকারদের দ্বারা নিপীড়িত হয় নাই? হয়েছে। আপনারা কেন এখন চুপ থাকবেন? কেন এখনো কথা বলবেন না? কেন এখন আওয়ামী লীগ রাজপথে নামলে আপনারা তাদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবেন না? আপনারাই পারেন এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে, আপনারাই পারেন এই টোকাইদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে। এই টোকাইরা এনসিপি দল, রাজনৈতিক দলের আড়ালে বসে বসে মাগিবাজি করে, দেশ ধ্বংসের পরিকল্পনা করে, পাকিস্তানের সাথে আঘাত করে, টাকা লুটপাট করে, কমিশন বাণিজ্য করে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ব্যবসায়ী মুখ বুঝে এখন তাদের অত্যাচার সহ্য করছে। তারা মাসে যদি 100 কোটি টাকার ব্যবসা করে, সেখান থেকে 40-50 কোটি টাকা কমিশন দিয়ে দিত এনসিপি টোকাইদেরকে, সরকারদেরকে, উপদেষ্টাদেরকে। কেন রে ভাই? কারণ তোমরা আওয়ামী লীগের আমলে টাকা কামিয়েছো, আওয়ামী লীগের আমলে ব্যবসা প্রতিষ্ঠা করেছো, এখন আমাদেরকে টাকা না দিয়ে তোমরা ব্যবসা করতে পারবে না। এই হচ্ছে যে ব্যবসায়ীদের অবস্থা। সেই কারণে অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ করে তারা বিদেশ চলে যাচ্ছে, অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ। বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে ছেড়ে দে মা এ দেবাছি, এই পরিস্থিতি তৈরি করেছে টোকাইরা। এই টোকাইদেরকে এখনো আপনারা মাথায় তুলে নাচতেছেন কিছু জনগণ। তারা যদি একেবারেই মাথা তুলে নাচা বন্ধ করে দেন, এই টোকাইরা নর্দমার কিট হয়ে যাবে। তাই যারা এখনো এই টোকাইদেরকে ভরসা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই টোকাইদেরকে 1% ভরসা করবেন না। এরা আবার আপনাদেরকে ব্যবহার করবে, আবার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ক্ষতি করবে, এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে। সেনাবাহিনীকে এবার তাই দর কষাকষি করতে হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার জেনারেলদের সঙ্গে, যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সে সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে, এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন, সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্যে। যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে, তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা, সরকারের দিক থেকে দুটি চাপ, দুটো দিক থেকে দর কষাকষি চলছিল। একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায়। কারণ সরকারের মধ্যেকার যে উদ্বেগ, আশঙ্কা সেটা তীব্র হয়েছে যখন সেনাবাহিনী সত্যি সত্যি এমন একটা স্পর্শকাতর সময়ে সরকারকে বাধ্য করেছে তাদের 50% সেনা সদস্য সরিয়ে নিতে। এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে, উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না, তারা 8 দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে কোনো ভাবে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে। বিএনপির এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন, একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে। শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং এক দল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনাখুনি করছে। তখন কি করে সেনা সদস্যদের 50% সরকার ব্যারাকে ফেরত পাঠানোর অনুমোদন দিল? সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন, এই দর কষাকষিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই 50%কেও আসলে ফেরত পাঠানো যায় কিনা। এই পরিস্থিতির স্পর্শকাতরতা বিবেচনায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, বাসে আগুন লাগছে, স্কুলে, চার্চের রাস্তায়, গেইটে বোমা হামলা হচ্ছে, প্রধান উপদেষ্টার অফিসের সামনে, প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে, কিংবা অন্য উপদেষ্টা, মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে। এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে কিনা। কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে দর কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি। আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে দর কষাকষি এবং জেনারেলদের সঙ্গে দর কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। আগে দেখা যাক
নির্বাচন হয় কিনা। নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্যও সেনাবাহিনী 1 লাখ সৈন্য নামিয়ে দেবে এমন প্রস্তুতি তাদের নেই, এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না জেনারেলরা। এই কথাটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন। সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনেই সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত, যেই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে। এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি। আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কিনা। মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না। শুনেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। যদি হঠাৎ তার এই বোধোদয় হয়ে থাকে তাহলে বলবো যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে। এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জোড়াজড়ি করে ছবি টবি একবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তারপরেতে ওখানে বিদেশি গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনূসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন। হঠাৎ হলো কি, হৃদয় পরিবর্তন হলো কেন? আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ। বিএনপির তো কোনো চান্স নেই, আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে। খুব অবস্থা খারাপ, চাপের মধ্যে আছে একেবারে বিএনপি। ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি পাত্তাও পায়নি। বহুত ব্যাকডোর চ্যানেল করেছে, আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমির খুসরো কোনো রকম ভাবেই সফল হতে পারেননি। এখনই 13 তারিখ যে এটা লকডাউন নাকি একটা ঘোষণা করা হয়েছে, হরতাল ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে। আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না, নেতারা সব বাইরে। তৃণমূলে যারা কর্মী আছে না, আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে। তারাই কিন্তু আসল শক্তি, যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি। আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা। এখন এই 13 তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল, এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে। এখন তারা তো মারপিট তো তারা করবেন না। মারপিট কারা করবে? মারপিট করবে বিএনপি করবে না, জামাত করবে। বিএনপিও তলে তলে করবে, জামাতই মেনলি করবে, করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে। ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন। যে কোনো ওই জামাতের টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন, আপনারা কাছাকাছি যাবেন না, হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না। আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে। আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন, প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন, তাহলে একবেলা কম খাবেন। 13 তারিখ দোকান খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, রাস্তাঘাট ফাঁকা করে দিন। ইউনূস কিন্তু বাঁশপাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল, এর মধ্যে কোনো রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে, তাহলে ইউনূসের কি হাল হবে সেটা ইউনূস খুব খুব ভালো করে টের পাচ্ছে। ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে, তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্টে হয়েছে সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে। আরে সিএনজি ফাটলে পরে 150 মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয়, এতজন মারা যায়। এখন আমি আপনাদের বলছি ডেথ টোল গিয়ে পৌঁছেছে 17-তে।
এখন যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে ওই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এখন গান গাইতে হবে ইউনুসকে। আর আমি চাইবো কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক। এই বাংলাদেশ যারা জিহাদি আছে না, জিহাদ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ, পারলে এখন থেকে দেশ ত্যাগ করুন, এখন থেকে দেশ ত্যাগ করুন, নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না, যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে। তবে 13 তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের, সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল। এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সংঘবদ্ধ হতে পারে, তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন, যাই বলুন না কেন, একে 100% সফল হবে। জোর করে কাউকে দোকান খোলানো যায় না। আর মোহাম্মদ ইউনুস, তার যা হবে, ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে, না হলেও হবে। ওপারে পড়লে এপারে পড়বে, কারণ আপনাদের এখানে 4 দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান, আপনার বন্ধু আছে না ইউনুস সাহেব, আপনার ওই বন্ধু 4 দিনের জন্য বেড়াতে এসছে, নৌবাহিনীর প্রধান। যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে ঢুকিয়ে পড়েছিলেন। যদি ভারত যদি জাহাজগুলো ডুবিয়ে দেয়, সাবমেরিন গুলোকেও ঢুকিয়ে দিয়েছেন। 2টো ভাঙাচোরা সাবমেরিন তো রয়েছে, আর একটা না 2টো ডকিং করা আছে, সেগুলো সারাবার মতো পয়সা নেই। ওই ভিখারি রাষ্ট্র আপনাকে কি দেবে? আপনাকে কিছু দিতে পারবে না। আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ইউনুস। যেদিন আপনি বিপদে পড়বেন না, দেখবেন কেউ আপনার পাশে নেই, সব চারদিকে হাওয়া হয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা? আপনি অবাক হবেন, বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ইটস ট্রু। আমি বারবার যাচাই করেছি, ইজ ইট ট্রু? মির্জা ফখরুল কি এটা বলেছেন? এটা কি বলতে পারেন? হ্যাঁ, তিনি এটা বলেছেন, এটাই বিএনপির স্ট্যান্স, এবং তারেক রহমানের নির্দেশে এটা বলেছেন। কি? আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। মির্জা ফখরুল কেমন লাগে? কি করবেন আপনি? হাতের কাছে পেলে এই ভারতের দালালকে, আওয়ামী লীগের দালালকে কি করতেন বলেন? দালালের বাচ্চা দালাল, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল। নইলে গণহত্যাকারীদের কিছুতেই, গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না, আর রাজনৈতিক মত তো চাই না। বল কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল? কেন এটা বলেছি? আমরা কঠিন প্রতিবাদ করব। প্রত্যেক জনগণকে, প্রত্যেক জুলাই যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে, সে আলটিমেটাম দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নিব, মানে যদিও জানি যেটা আপনি অস্বীকার করবেন, আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে, আমি এভাবে বলতে চাইনি। আপনাদের আদর্শই এটা আপনাদের দলীয় নির্দেশ, এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন, এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের পক্ষে, এগুলোই এখন গত 3 দিন যাবত তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল্লাহ করছেন। 3 দিন একই কাজ করছে, এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই, জানিস আপনাদের পাশে আছে। কেন বলছেন? কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করছে, গণহত্যাকারীদের পুনর্বাসনের রাজনীতি করছে, ফ্যাসিস্ট পুনর্বাসনের রাজনীতি করছে? এর কারণ হচ্ছে স্পষ্ট, যে ধানের শীষের বিএনপি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট, এটা জয় বাংলা হয়ে গেছে। এই ভোট নাই, এই ভোট সব জামাত হয়ে গেছে, এই ভোট সব দাড়িপাল্লা হাত পাকা হয়ে গেছে। লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে, আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে সত্য যেটা বলছি, লক্ষ লক্ষ, সেটা কোটিও হতে পারে, বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম, এখন আর করি না। দর্শক, আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল যে 13 নভেম্বর ঢাকায় কি হতে চলেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং একটি শেয়ার করে দেবেন।